২০০১ সালের রাজনৈতিক ভূমিকম্প আর ক্ষমতাবদলের পর ২০০২ সালটা ছিল মূলত ভিত শক্ত করার আর নকল শত্রু বানিয়ে আসল ক্ষমতার ছক সাজানোর বছর। ২০০২ সালের জুনে একটা ঘটনা পুরো দেশকে চমকে দিয়েছিল। তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে চরম অপমানজনকভাবে পদত্যাগ করতে বাধ্য করা হয়। অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বর্ণাঢ্য ও বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক চৌধুরী পেশায় একজন যশস্বী চিকিৎসক। টেলিভিশনে তুমুল জনপ্রিয় সৃষ্টিশীল এই মানুষটি রাজনীতির বাইরে একজন লেখক, উপস্থাপক এবং সুবক্তা। ১৯৭৭ সালে জিয়াউর রহমানের সরকারে যোগ দিয়ে স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে দল গঠনে রাখেন বিশেষ ভূমিকা। এই পর্যন্ত ৫ বার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য। বিভিন্ন সময় স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং পররাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল তার কাঁধে। ২০০১ সালের নভেম্বরে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব নেন, তবে ৭ মাসের ব্যবধানে সরে যেতে হয় তাকে। চৌধুরী ছিলেন ক্ষমতাসীন বিএনপিরই প্রতিষ্ঠাতা মহাসচিব, কিন্তু তার অপরাধ কি ছিল? তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুল দেননি আর একটু নিরপেক্ষ থাকার চেষ্টা করেছিলেন। আমাদের একজন মতামত পাঠিয়েছেন যে আপনি আসলে পদত্যাগ করেছেন কারণ আপনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কবর আছে তা জিয়ারত করতে যাননি এবং এই কারণে আপনাকে পদত্যাগ করতে বলা হয়েছিল অনেকটা। এটা কিছুটা সত্য, কিন্তু আগেই বলেছি রাজনীতির কতগুলো নিয়ম আছে। জি, আপনার সঙ্গে যখন রাজনৈতিক মতানৈক্য হবে আপনাকে পদত্যাগ করতে হবে, আপনি আঁকড়ে থাকতে পারেন না, নিয়ম নাই, এটা ভদ্রতা। কিন্তু আপনি ছেড়ে দেওয়ার পরে তো আপনার সময়টা খুব সুখের হয় নাই। বিএনপি আপনাকে অনেক রকম অত্যাচার করেছে। কাদের সিদ্দিকেরও সুবিধা হয় নাই, কামাল হোসেন সাহেবেরও সুবিধা হয় নাই। এটা বাংলাদেশের রাজনীতির দুঃখের বিষয়, এটা খুবই দুঃখের বিষয়। এরা আমাদের দেশে এই পরিশীলিত রাজনীতির যে একটা মাহাত্ম্য গুণ, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো পরিবেশ এখনো সৃষ্টি হয়নি, না আওয়ামী লীগে, না বিএনপি বা না অন্য কোনো দলে। সত্যি কথা যেটা। কিন্তু মানে আপনার ক্ষেত্রে ব্যাপারটা আসলে আরো অনেক মানে রূঢ় ছিল। আপনি যদি আমি একটু শান্তি পাই যখন কাদের সিদ্দিকের দিকে দেখি, ওর তো স্টেজে গুলি মারছিল, আমাদের তো স্টেজে গুলি মারে। তো এরকম কি আসলে এরকম খারাপ রাজনীতি, আমি বললাম এটা আমার পছন্দ নয়। ক্ষমতাসীন জোটের তরফ থেকে স্টেট অ্যাপারেটাস এবং দলীয় ক্যাডারদের কাছে স্পষ্ট বার্তা দেওয়া হলো, আমাদের সাথে কোনো নিউট্রাল বা স্বাধীন চিন্তা চলবে না, হয় শতভাগ আমাদের অনুগত থাকো, না হয় তোমাকে সিস্টেম থেকে ছুঁড়ে ফেলা হবে। আওয়ামী লীগ চৌধুরীর কার্যত অপসারণকে অগণতান্ত্রিক এবং সাংসদীয় শাসন ব্যবস্থার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে। দলের শীর্ষ নীতিনির্ধারক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর আওয়ামী লীগের ৮ মাসব্যাপী সংসদ বর্জন শেষ করার সিদ্ধান্তের পরপরই চৌধুরীর পদত্যাগ আসে। এই ঘটনার পরেই ইয়াজউদ্দিন আহমেদকে প্রেসিডেন্ট বানিয়ে মূলত বঙ্গভবনকে ক্ষমতার একটা পুতুল কেন্দ্রে পরিণত করা হয়। ২০০২ সাল থেকেই মূলত রাষ্ট্রযন্ত্র চালানোর মূল চাবিটা ক্যাবিনেট বা সচিবালয় থেকে সরে গিয়ে একটা নির্দিষ্ট শ্যাডো সেন্টারে চলে যেতে শুরু করে, যা ইতিহাসে হাওয়া ভবন নামে পরিচিত। তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত এই সমান্তরাল পাওয়ার সেন্টারটি প্রশাসনের পদোন্নতি, বদলি, কোটি কোটি টাকার টেন্ডারবাজি আর বিজনেসের উপর ট্যাক্স পার্সেন্টেজ বসানো নিয়ন্ত্রণ করা শুরু করে। অফিসিয়াল মন্ত্রীরা হয়ে যান ঠুটো জগন্নাথ, আর পর্দার পেছনের অপ্রাতিষ্ঠানিক কিছু অনুগত আমলা আর ক্যাডার পুরো রাষ্ট্রের রক চেপে ধরে। ২০০১-এর 9/11 হামলার পর যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে ওয়ার অন টেরর বা জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। ২০০২ সালে বাংলাদেশ এই গ্লোবাল ব্ল্যাকমেইলিং খেলার শিকার হতে শুরু করে। টাইম ম্যাগাজিন সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া ২০০২ সালে বাংলাদেশকে নিয়ে রিপোর্ট করতে শুরু করে বাংলাদেশ নাকি পরবর্তী কান্দাহার বা আল কায়দার নতুন আখড়া হতে যাচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বলা হয়েছে, আল কায়েদা দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS একটি বিভক্ত গোষ্ঠী থেকে এখন আঞ্চলিক সন্ত্রাসী গঠনের পরিণত হয়েছে। তারা বড় ইউনিটের পরিবর্তে ছোট ও ছড়িয়ে ছিটিয়ে থাকা সেল থেকে কাজ করার পাশাপাশি লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। ২০২৫ সালের ১০ নভেম্বরে দিল্লির লালকেল্লার সামনে বোমা বিস্ফোরণের পেছনে এই গোষ্ঠীর সম্পৃক্ততা ছিল। এছাড়া AQIS বাংলাদেশে তাদের সেল প্রতিষ্ঠার উদ্দেশ্যে দেশটিকে ব্যবহার করার চেষ্টা করছে, এমন উদ্বেগও প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। নিরাপত্তা পরিষদের অ্যানালিস্টিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম গেল ১০ আগস্ট এই প্রতিবেদন প্রকাশ করেছে। বিএনপি জামায়াত জোট সরকার প্রথম দিকে বিষয়টাকে হেসেই উড়িয়ে দেয় এবং কনস্পিরেসি বলে উদোভান্স করে, কিন্তু ভেতরে ভেতরে বাংলা ভাই আর শায়েক আব্দুল রহমানের মতো উগ্রপন্থী গোষ্ঠীগুলো রাজশাহী নাটোর অঞ্চলে সরকারি ছত্রছায়াতেই ডালপালা মেলা শুরু করে এই ২০০২ সালেই, যা পরবর্তীতে দেশের মূল নিরাপত্তার জন্য কাল হয়ে দাঁড়ায়।
জাতিসংঘ বাংলাদেশে আল কায়েদার সম্প্রসারণ নিয়ে যে রিপোর্ট দিয়েছে তা অনুমান নির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেছেন, এজন্যই সে রিপোর্ট আমলে নিচ্ছে না সরকার। আমি শুনেছি, সেটা পড়িনি, ওখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে, আমি না দেখে বলতে পারবো না। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতি দিয়ে ২০০১ সালে ক্ষমতা এসেছিল বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোট সরকার। কারণ তার আগে আওয়ামী লীগ সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় বিএনপি সেটি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তবতা ছিল পুরোপুরি ভিন্ন। ঢাকার রাস্তায় একের পর এক ওয়ার্ড কমিশনারকে গুলি করে হত্যা করা সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। অভিযোগ ওঠে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে যেসব ওয়ার্ড কমিশনার বিএনপির মনোনয়ন পেয়েছিল তাদের অনেকেই ছিল তালিকাভুক্ত সন্ত্রাসী। পরিস্থিতির ক্রমাবনতি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিচলিত করে তোলে। ২০০২ সালের ১০ই অক্টোবর সরকারের ১ বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বীকার করেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। সন্ত্রাস নির্মূলে তিনি আরও সময় চাইলেন। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় খালেদা জিয়া বিগত আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খালেদা জিয়া বলেন যে দ্রুততার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে দেশবাসী আশা করেছিল, সেটি হয়নি। ১১ই অক্টোবর বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী খালেদা জিয়া দাবি করেন, সরকার সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তৎকালীন প্রধানমন্ত্রী যাই বলুক না কেন, পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সেটি তারা বুঝতে পেরেছিলেন। একই সাথে তারা এটাও অনুধাবন করেন যে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে পুলিশকে দিয়ে সেটি আর নিয়ন্ত্রণ করা যাবে না। ক্ষমতায় আসার পর বিএনপি সরকার পুলিশ এবং প্রশাসনে ব্যাপক রদবদল করেও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। বিএনপি সরকারের তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমদের বই বাংলাদেশ স্টাডি অব দ্য ডেমোক্রেটিক রেজিমস বইয়ের বাংলা অনুবাদ বাংলাদেশে গণতন্ত্র ১৯৯১ থেকে ২০০৬ সে বইতে এ কথাগুলো উঠে এসেছে। মওদুদ আহমেদ তখন লিখেছিলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রেখে যাওয়া পুলিশ বাহিনী পরিবর্তন করে বিএনপির অনুগতদের দিয়ে তা পূর্ণ করলেও তাতে কোনো কাজ হয়নি। দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে সন্ত্রাস নির্মূলে বলিষ্ঠ পদক্ষেপ নেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এমন প্রেক্ষাপটে ২০০২ সালের ১৬ই অক্টোবর মধ্যরাত, কার্যত ১৭ই অক্টোবর থেকে সারা দেশে একযোগে অভিযান শুরু করে সেনাবাহিনী। মধ্যরাতে মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে অভিযান শুরু হয়। সেনা অভিযান শুরুর আগে পুলিশকে কিছুই জানানো হয়নি। সেনা সদস্যদের গাড়ি যখন রাস্তায় নামে তখনই সবাই বুঝতে পারে যে অভিযান শুরু হয়েছে, যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছিল যে এটি সেনাবাহিনী, পুলিশ এবং বিডিআরের যৌথ অভিযান। প্রকৃতপক্ষে পুরো অভিযান পরিচালনা করেছিল সেনাবাহিনী। প্রথম দিনের অভিযানে ব্যাপক ধরপাকড় চালায় সেনাবাহিনী। তৎকালীন বিভিন্ন সংবাদপত্র পর্যালোচনা করে দেখা যায়, প্রথম দিনের অভিযানে প্রায় ১৪০০ জনকে গ্রেফতার করা হয়, যাদের বেশিরভাগই ছিল বিএনপি নেতাকর্মী। ঢাকা সিটি কর্পোরেশনের ৩ জন কমিশনারকেও আটক করা হয় এ সময়। এছাড়াও চট্টগ্রামে ২ জন ওয়ার্ড কমিশনারকে আটক করা হয়। বিরোধী দল আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছিলেন গ্রেফতারের তালিকায়। অভিযানের প্রথম দিনে বগুড়ায় এক বিএনপি নেতাকে গ্রেফতারের প্রতিবাদে রাস্তা অবরোধ করে তার সমর্থকরা। এ সময় সেনাবাহিনী গুলি চালালে একজন রিকশাচালক নিহত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় যে প্রথম দিনের অভিযান সফল হয়েছে। পুলিশের বরাত দিয়ে দৈনিক যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রথম দিনের অভিযানে সেনাবাহিনী যাদের আটক করেছে তাদের তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি এবং আদালতেও তোলা হয়নি। গ্রেফতারকৃতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, অভিযান চালানোর সময় সেনা সদস্যরা আসবাবপত্র ভাঙচুর এবং পরিবারের সদস্যদের মারধর করেছে। আকস্মিক সেনা অভিযানে তৎকালীন ক্ষমতাসীন দলের অনেক নেতা বিস্মিত হয়ে পড়েন, কারণ এই অভিযানের বিস্তারিত বিষয়টি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সিনিয়র কয়েকজন মন্ত্রী ছাড়া অনেকেই জানতেন না। যদিও মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠকে সেনাবাহিনী নামানোর বিষয়ে জানানো হয়, কিন্তু বৈঠক শেষ হবার কয়েক ঘণ্টার মধ্যেই সেনাবাহিনী অভিযান শুরু করে। দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় এসে দলের সিনিয়র নেতাদের কাছে অভিযোগ করেন যে সেনা সদস্যরা তাদের অপমান, অপদস্থ করছে। অভিযান শুরুর পর দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়।
তবে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান এবং আইনমন্ত্রী মওদুদ আহমদ সেনাবাহিনীর অভিযানকে সমর্থন করে বিভিন্ন বক্তব্য দেন। সেনাবাহিনীকে দৃঢ়তার সাথে কাজ করতে বলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কিন্তু বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা অভিযোগ করেন সরকার দেশ চালাতে ব্যর্থ হয়ে সেনাবাহিনী নামিয়েছে। অভিযান শুরুর কয়েকদিন পর শেখ হাসিনা অভিযোগ করেন সেনাবাহিনী নামিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো হচ্ছে। তবে সেনাবাহিনীর অভিযানকে সমর্থন দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সেনা সদস্যরা তালিকাভুক্ত অপরাধীদের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাড়িতেও অভিযান চালায়। জাতীয় সংসদের তৎকালীন চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের ঢাকার বাসায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় চিফ হুইপ সে বাড়িতেই ছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর আসে। তার বাসায় তল্লাশি চালিয়ে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমানের গাড়িবহর সাভার অতিক্রম করার সময় সেনা সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি করেন। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সেনা সদস্যদের আচরণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সাদেক হোসেন খোকা অভিযোগ করেন 3 জন ওয়ার্ড কমিশনারকে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে এবং আরও অনেকের বাসায় অভিযান চালানো হয়েছে, ফলে আতঙ্কিত কমিশনাররা তাদের দায়িত্ব পালন করতে পারছেন না। ক্ষমতাসীন দলের পাশাপাশি তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বাসায়ও তল্লাশি চলে। আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, আব্দুল জলিল, শাহ এম.এস. কিবরিয়া, আবুল হাসনাত আবদুল্লাহ এবং শেখ ফজলুল করিম সেলিমের বাসায় অভিযান চালায় সেনা সদস্যরা। বাসা তল্লাশির পর শেখ সেলিমকে গ্রেফতার করা হয়। এসব ঘটনার পরে আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা অভিযোগ করেন সন্ত্রাস দমন না করে সেনাবাহিনী বিরোধী দল দমনে ব্যবহার করা হচ্ছে। তিনি অভিযোগ করেন সরকার সেনাবাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করতে না দিয়ে বিতর্কিত করছে। অভিযান শুরুর কিছুদিন পরই তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান মসুদ চৌধুরী বলেন দলমত নির্বিশেষে সব সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারলে তাদের শ্রম সার্থক হবে। সেনাবাহিনী বিভিন্ন জায়গায় যাদের আটক করে তাদের মধ্যে 40 জনেরও বেশি মানুষের হেফাজতে মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। মৃত্যুর সংখ্যা নিয়ে সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না। বিভিন্ন সংবাদপত্রের খবরে দেখা যায় হেফাজতে যাদের মৃত্যু হয়েছে তাদের 1/3 বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মী। এছাড়া আওয়ামী লীগেরও বেশ কিছু মাঠ পর্যায়ের নেতাকর্মী ছিলেন এই তালিকায়। তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমদ তার বইতে লিখেছেন হিসেব ভেদে হেফাজতের মৃত্যুর সংখ্যা ছিল 40 থেকে 65 জন। সেনা হেফাজতে থাকা অবস্থায় ঢাকার উত্তরা থানার তৎকালীন বিএনপি নেতা ইয়াকুব আলী ও কর্মী জাহাঙ্গীরের মৃত্যু হয়। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সেনা হেফাজতে থাকা অবস্থায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে এই 2 জনের খবর সবার আগে জানা গেছে। সরকারের তৎকালীন প্রধান তথ্য কর্মকর্তা খন্দকার মনিরুল আলম বিভিন্ন সংবাদ সম্মেলনে দাবি করছিলেন যে এদের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। সেনাবাহিনী 84 দিন অভিযান পরিচালনা করার পর তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়। যেদিন থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার শুরু হয় তার আগের দিন যৌথ অভিযান দায়মুক্তি অধ্যাদেশ 2003 জারি করা হয়। এর মাধ্যমে অপারেশন ক্লিন হার্টের অবসান ঘটে। তৎকালীন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় অপারেশন ক্লিন হার্ট চলাকালে 12,000 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া 2,000 আগ্নেয়াস্ত্র এবং 30,000 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ অভিযানে প্রায় 24,000 সেনা সদস্য, 350 নৌ, প্রায় 1,000 বিডিআর, প্রায় 700 আনসার ও পুলিশ নিয়োজিত ছিল। অপারেশন ক্লিন হার্ট চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দাবি করে বিএনপি সরকার, কিন্তু তারপরেও এই অভিযান বন্ধ করার জন্য চাপ প্রবল হয়ে ওঠে। তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমদ তার বইতে লিখেছেন বেশিরভাগ অপরাধী বিএনপির হওয়ায় পার্টির ভেতর থেকেই সেনাবাহিনী প্রত্যাহারের জন্য চাপ আসছিল। তাছাড়া বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতনের বিরুদ্ধে সমালোচনা বেশ জোরালো হয়েছিল। ফলে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল বলে মওদুদ আহমদ উল্লেখ করেন। যৌথ অভিযান দায়মুক্তি অধ্যাদেশে বলা হয় 16 অক্টোবর মধ্যরাত থেকে 9 জানুয়ারি পর্যন্ত যৌথ বাহিনী যত কাজ করেছে সেগুলো নিয়ে আদালতে কোনো মামলা করা যাবে না। হেফাজতে যেসব মৃত্যু হয়েছে তাদের পরিবারের বিচার চাওয়ার পথও বন্ধ করা হয় এই অধ্যাদেশের মাধ্যমে। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল এক সংবাদ সম্মেলনে দায়মুক্তি অধ্যাদেশের কড়া সমালোচনা করেছিলেন। মিস্টার জলিল সে সময় বলেছিলেন মানুষের আইনের আশ্রয় নেবার অধিকার খর্ব করা হয়েছে এই অর্ডিন্যান্সের মাধ্যমে। এছাড়া বামপন্থী দলগুলো দায়মুক্তির সমালোচনা করেছিল।
তাছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং মানবাধিকার সংগঠনগুলো এর সমালোচনা করে। তবে অপারেশন ক্লিন হার্ট শেষ করে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবার পর পালিয়ে থাকা অপরাধীরা আবারও প্রকাশ্যে আসতে শুরু করে। তৎকালীন বিভিন্ন সংবাদপত্রের রিপোর্টে জানা যায়, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবার পর বিভিন্ন জায়গায় অপরাধীরা আনন্দ উল্লাসও করেছে। অপারেশন ক্লিন হার্টের জন্য দায়মুক্তি আইনকে চ্যালেঞ্জ করে 2012 সালে জেডাই খান পান্না নামে একজন মানবাধিকার আইনজীবী হাইকোর্টে রিট মামলা করেছিলেন। তার যুক্তি ছিল এ ধরনের দায়মুক্তি আইন বাংলাদেশের সংবিধানের পরিপন্থী। সেই রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সে দায়মুক্তি আইনকে অবৈধ ঘোষণা করেছে।